আমাদের আজকের গল্প উৎসব, কলমে শান্তনু বিশ্বাস, অডিও নাট্যরূপ দেবলীনা জানা, গল্পের সূত্রধর নীলাঞ্জনা দাস, হিয়ার চরিত্রে মোনালিসা পাল এবং অমিতের চরিত্রে প্রসেনজিৎ মাইতি। গল্পটির সম্পাদনা এবং কভার ডিজাইনে আমি শান্তনু বিশ্বাস। শুনতে থাকুন আমাদের আজকের গল্প উৎসব, আর শেষে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আসুন তবে শুরু করা যাক। মাস 6 হলো অমিতরা সাউদার্ন পার্কের এই ঠিকানায় পাকাপাকি চলে এসেছে। জায়গাটা দক্ষিণ কলকাতায় ইএম বাইপাসের নতুন যে এক্সটেনশন হয়েছে, যেটা সোজা গড়িয়া, কামালগাছি, রাজপুর হয়ে বারুইপুর পর্যন্ত চলে গিয়েছে, সেই বাইপাসের কোনো একটি অঞ্চলে। সচ্ছল পরিবারের ছেলে অমিত, লেখাপড়ায় বরাবরই ভালো। অমিতের বাবা অভিষেকবাবু বুঝেছিলেন ছেলেকে ভালোভাবে লেখাপড়া শেখাতে গেলে খুব বেশি দিন আর গ্রামে পড়ে থাকলে চলবে না। তাই অমিতের মাধ্যমিক পরীক্ষার পর থেকেই তিনি শহরের কোনো এক ঠিকানায় পাকাপাকি চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুতরাং এইচএস পরীক্ষায় আর্টস নিয়ে খুব ভালো রেজাল্ট করার পর তিনি সপরিবারে চলে এলেন দক্ষিণ কলকাতার এই ঠিকানায়। প্রায় 2 একর জমির উপর এখানে গড়ে উঠেছে 40 তলা উচ্চতার 6টা টাওয়ার। কি নেই এখানে? শপিং সেন্টার, সুইমিং পুল, গেমিং জোন, ফুটবল গ্রাউন্ড, অডিটোরিয়াম, আরো কত কি। গ্রামের ছেলে অমিত অনুভূমিক সভ্যতার ঘেরাটোপ থেকে বেরিয়ে এই উলম্ব সভ্যতার মাঝে এসে প্রথম প্রথম বেশ অস্বস্তি বোধ করলেও অল্প কিছু দিনের মধ্যেই বেশ মানিয়ে নিয়েছিল সকলের সঙ্গে। সকালে টিউশন, দিনে কলেজ, বিকেলে মাঠে ফুটবল বা জিম করা, রাতে পড়াশোনা, এইভাবেই কেটে যাচ্ছিল দিনগুলি। এমন ভাবে একদিন দুর্গাপুজো এসে গেল। শহরে আসা অমিতের প্রথম দুর্গাপুজো। অমিতের রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে বিশাল ধুমধাম করে শারদোৎসব পালিত হয়। অষ্টমীর দুপুরে আর নবমীর রাতে কারোর বাড়িতে রান্না হয় না। ওই 2 দিন সবার পাত পড়ে পূজা মণ্ডপের পিছনে বিশাল অডিটোরিয়ামটায়। আর মণ্ডপের পাশে যে বিশাল স্টেজটা বাঁধা হয়, সেখানে পুজোর 4 দিন সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত চলতে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে কমপ্লেক্সের বাসিন্দারা যেমন বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিবেশন করেন, তেমনি একদিন বাইরে থেকে কোনো নামী গায়ক বা গায়িকাকে নিয়ে আসা হয়। সেদিন মাঝরাত পর্যন্ত চলতে থাকে অনুষ্ঠান। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প, আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। সেদিন তৃতীয়া। কুমোরটুলি থেকে ছোট্ট ট্রাকে করে বিকেল বেলায় মুখ ঢেকে যখন সপরিবারে মা দুর্গা এলেন কমপ্লেক্সের মণ্ডপে, মাকে দেখার জন্য একটা ছোটখাটো ভিড় সৃষ্টি হলো সেখানে। সেই ভিড়ের মধ্যেই এক পাশে দাঁড়িয়ে ছিল অমিত, আর একটু তফাতে সেই মেয়েটা। একটা ক্যাজুয়াল চেক টি শার্ট, 3/4 প্যান্ট, পায়ে স্যান্ডেল, স্ট্রেট শাইনিং হেয়ার, ফর্সা মুখে মা দুর্গার মতোই 2টো টানা টানা চোখ, টিকালো নাক, পাতলা 2টো ঠোঁট, আর সেই ঠোঁটে মুক্ত ঝরানো একরাশ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। একটু পরেই অমিতের সঙ্গে চোখাচোখি হলো মেয়েটার। আর তা হতেই ওই যে কি একটা বলে না ইংরেজি ভাষায়, হ্যাঁ মনে পড়েছে,
লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেটাই হলো অমিতের। সুতরাং লাজ লজ্জার মাথা খেয়ে অমিত ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েটার কাছে আর গিয়ে বলল, হ্যালো, আমি অমিত। এই কমপ্লেক্সে মাস 6 হলো এসেছি, এখনও সবাইকে চিনি না। আপনার সঙ্গে পরিচিত হতে ইচ্ছে করলো, তাই যেচে পরিচিত হতে এলাম। মেয়েটি প্রত্যুত্তরে মুচকি হেসে উত্তর দিল, আমি হিয়া দত্ত, ক্লাস 11। এই বলে মেয়েটি আবার গাড়ি থেকে প্রতিমা নামানো দেখতে লাগলো। অমিত আবার বলল, বলছি, আমাদের বয়সী তো কাউকে এখানে দেখছি না, আর আমি তো মাত্র 6 মাস হলো এসেছি, তাই তেমন কোনো বন্ধুও নেই। এখন তোমাকে দেখে মনে হলো তোমার সাথে বন্ধুত্ব করাই যায়, অবশ্য তাতে যদি তোমার কোনো আপত্তি না থাকে। আপত্তি আছে কি হিয়া? আবার মুচকি হেসে ঘাড় নাড়িয়ে তার আপত্তি না থাকার বিষয়টা বোঝায় হিয়া। এবার অমিত তাকে বলে, চলো, আজ থেকে আমরা তবে বন্ধু হলাম। তা হিয়া, এবার পুজোয় তোমার কি প্ল্যান? আমার পুজোয় তেমন কোনো প্ল্যান থাকে না, আর সেরকম কোনো বন্ধুও নেই। ওই ফ্যামিলি প্ল্যানই আমার প্ল্যান। ততক্ষণে সবাই মিলে গাড়ি থেকে প্রতিমা নামিয়ে একে একে রেখে আসা চলছে মণ্ডপের মাঝে। আর সেই অবকাশে কথা বলতে বলতে অমিত আর হিয়ার মধ্যেও ভাবের আদান প্রদান হয়ে গিয়েছে অনেকখানি। অমিত হিয়ার ফোন নাম্বারে তাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়েছে। হিয়ার ফোন বুকেও সেভ হয়ে গিয়েছে অমিতদার নাম্বার। এসবের মধ্যে কখন যেন সূর্যটা টুপ করে ডুব দিয়েছে আর সার দিয়ে জ্বলে উঠেছে অডিটোরিয়ামের উজ্জ্বল সাদা আলোগুলি। তার নিচে সাদা কাগজে মুখ ঢেকে সপরিবারে মা দুর্গা এসে থিত হয়েছেন অমিত আর হিয়াদের আবাসনের অডিটোরিয়ামের পাশের মণ্ডপে। পরদিন ঠিক সকাল 10টায় হিয়াকে ফোন করে অমিত। হ্যালো হ্যালো হিয়া, আমি অমিত দা। গুড মর্নিং, শুভ চতুর্থী। হ্যাঁ, শুভ চতুর্থী। বলো অমিতদা। আজ বিকেলে কি কিছু প্ল্যান করা যায়? এই ধরো বিকেলের দিকে একটু গড়িয়াহাটের দিকটায় যদি ঘুরে আসা যায়, কোনো প্রবলেম হবে তোমার? আচ্ছা, দেখছি মা আর বাপিকে ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে, তবে তুমি আমায় ফোন করে জানিও প্লিজ। রাখছি এখন। এই বলে অমিত ফোনটা কেটে দেয়। এর ঠিক ঘন্টা তিনেক পর হিয়া হোয়াটসঅ্যাপে অমিতকে জানিয়ে দিল সে আজ বেরোতে পারবে। বিকেল 3:30 নাগাদ যখন হিয়া নীল ডেনিম জিন্স, লাল টপ, হালকা গ্লসি লিপস্টিক, আইলাইনার আর মুন গ্লাসটা চোখে পড়ে আবাসনের গেটের বাইরে এলো, অমিত তখন তার সদ্য কেনা রয়্যাল এনফিল্ডটা নিয়ে একটা ধূসর জিন্স আর কালো টি শার্ট গায়ে সেখানে অপেক্ষা করছে হিয়ার জন্য। হিয়া দেখলো দুটো হেলমেটও নিয়েছে সে। সামান্য কিছুক্ষণের মধ্যেই রয়্যাল এনফিল্ড তার আভিজাত্যের প্রতিধ্বনি তুলে 2 আরোহীকে নিয়ে ছুটে চলল গন্তব্যে। La 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 la
যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। চতুর্থীর বিকেল থেকেই গড়িয়াহাট অঞ্চলে ঠাকুর দেখার ভিড়টা শুরু হয়ে গিয়েছে। কিছু মানুষ ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন শেষ বেলার কেনাকাটায়। প্রচুর মানুষের ভিড়, গাড়ি ঘোড়ার হর্ন, ফুটপাতে হকারদের সঙ্গে ক্রেতাদের দর কষাকষির আওয়াজের সঙ্গে যুক্ত হয়েছে পুজো মণ্ডপ থেকে ভেসে আসা মাইকের শব্দ। এরই মাঝে বাইকটাকে ব্রিজের নিচে পার্কিংয়ে রেখে অমিত আর হিয়া মিশে গেল সেই জনস্রোতের মাঝে। চতুর্থী বলেই বোধহয় আজ প্যান্ডেলগুলোর সামনে ভিড়টা খানিকটা কম। এই অঞ্চলে বেশ কিছু ঠাকুর দেখে ফুচকা, পাপড়ি চাট আর আইসক্রিম খেয়ে প্রচুর মজা করে ওরা যখন আবার আবাসনের সামনে ফিরল, তখন ঘড়ির কাঁটা রাত্রি প্রায় 10টা ছুঁয়েছে। হিয়া বাইক থেকে নেমে অমিতকে বলল, অমিতদা, থ্যাংক ইউ সো মাচ। আমার দারুণ লেগেছে আজকের এই পুজো পরিক্রমা। কালকে কোথায় নিয়ে যাবে বলো দেখি? কালকে তো পঞ্চমী, চলো কালকে তবে বারুইপুর থেকে শুরু করে গড়িয়া, নাকতলা আর পাটুলিটা দেখে ফেলি। হ্যাঁ, সেই ভালো। আমি তাহলে আজ যেমন বেরোলাম তেমন বেরোবো। আজ্ঞে না ম্যাডাম, অত দেরি করে বেরোলে মোটেও বেশি ঠাকুর দেখতে পারবো না, আর কালকে ভিড়টাও হবে বেশি। কালকে তুমি 3টের দিকে বেরিও। তা বাড়িতে কি বলবে? বলবো অমিতদার সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছি। আজ যখন মা বাপে কিছু বলেননি, কালকেও আপত্তি করবেন না। আচ্ছা, তাহলে গুড নাইট, কালকে দেখা হচ্ছে আবার। গুড নাইট অমিতদা, সি ইউ টুমরো। এই বলে হিয়া এগিয়ে গেল তার ফ্ল্যাটের দিকে। অমিত বাইকে বসে চেয়ে চেয়ে দেখতে লাগলো হিয়ার চলে যাওয়া। আবাসনের পুজোর পোস্টে বাঁধা মাইকে তখন গান চলছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। মহাপঞ্চমীর দিন হিয়া এলো ঠিক 3:10 আবাসনের গেটের সামনে। আজ হিয়ার পরনে একটা গোলাপি রঙের সালোয়ার কুর্তি, কপালে একটা ছোট্ট টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। স্মার্ট ওয়াচের সময় দেখে মুখে মধুর হাসি এনে হিয়া বলল, সরি, 10 মিনিট দেরি করে ফেললাম। আসলে লিপস্টিকটা খুঁজে পাচ্ছিলাম না। তুমি রাগ করনি তো? মুখে কপট রাগের ভাব ফুটিয়ে তুলে অমিত বলল, হ্যাঁ করেছি তো, এতটা রাগ করেছি। সেই রাগ যদি আর বাড়িয়ে দিতে না চাও, ঝটপট উঠে পড়ো দেখি। কথা না বাড়িয়ে মুখে মুচকি হাসি নিয়ে হিয়া উঠে পড়ল বাইকের পেছনের সিটে। ফাঁকা বাইপাস ধরে বাইক ছুটে চলল বারুইপুরের দিকে। বারুইপুরের বড় পুজোগুলো দেখে একটা দোকানে তন্দুরি চা খেয়ে ওরা যখন গড়িয়ার দিকে ফিরছে, ততক্ষণে সন্ধ্যা নেমেছে পথে। সবকটা আলোর গেট জ্বলে উঠেছে উৎসবের শহরে। রং বেরঙের পোশাকে কত মানুষ, কত দোকান, পুজোর গান, হইহট্টগোল, যেন এক আনন্দ যজ্ঞে মেতে উঠেছে গোটা পৃথিবী। আর তার মাঝে একটু একটু করে জমে উঠছে দুটো নবীন প্রাণের প্রেমের রসায়ন।
গড়িয়ায় মানুষের ঢল নেমেছে। বাইকটাকে সুবিধা মতো জায়গায় পার্ক করে হিয়া আর অমিত এগিয়ে চলল সেই উৎসব মুখর জনস্রোতের অংশ হতে। দুপা এগিয়েই পাছে ছাড়াছাড়ি হয়ে যায়। হিয়া শক্ত করে আঁকড়ে ধরল অমিতের বলিষ্ঠ হাতটাকে। সেই স্পর্শে অমিতের মনে হলো এই হাতটা যেন তার কতদিনের চেনা। সেও পরম যত্নে হিয়াকে নিয়ে ঘুরে ঘুরে দেখাতে লাগলো মা দুর্গার অপরূপ সব প্রতিমাকে। সর্বজনীন মাগো তুমি জগত ধারিণী, দুর্গা রূপে আসছো ধরায় দুর্গতি নাশিনী। সর্বজনীন মাগো তুমি জগত ধারিণী, দুর্গা রূপে আসছো ধরায় দুর্গতি নাশিনী। কাশের বনে লাগলো যে দোল আগমনীর সুরে, শরৎ আকাশ উঠল সেজে সোনালি রোদ্দুরে। তোমার রূপের আলোয় মাগো ভরবে ভুবন খানি, দুর্গা রূপে আসছো ধরায় দুর্গতি নাশিনী। জয় মা জয় মা জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা জয় মা জয় মা দুর্গা। পরদিন মহাষষ্ঠী। ঘুম ভেঙে চোখ মেলে অমিত বুঝল সেটা উৎসব পুরোপুরি শুরু হয়ে গিয়েছে। চারিদিকে বিভিন্ন দিক থেকে ভেসে আসছে দুর্গাপুজোর গান। কি যে ভালো লাগছিল অমিতের। আজ তার হিয়াকে নিয়ে পিয়ালি গ্রামে যাওয়ার কথা। সেখানে অমিতের অকৃতদার কাকা থাকেন। ওখানকার একটা স্কুলেই শিক্ষকতা করেন উনি। নিজেই রাঁধেন, নিজেই বাড়েন, নিজেই থাকেন নিজের মতো করে। জায়গাটায় ট্রেনে চেপে গেলেই সুবিধে। তাই আজ বেলা 10টা নাগাদ ওরা দুজন যখন পিয়ালিতে নামলো, দেখলো কাকা হাসি মুখে স্টেশনে দাঁড়িয়ে আছেন। স্টেশন থেকে অল্প দূরেই কাকার ছোট একতলা বাড়িটি ভীষণ সাজানো গোছানো। পিয়ালি গ্রামে ছড়িয়ে ছিটিয়ে 8-10টা পুজো হয়। হিয়া প্রকৃত অর্থে শহুরে মেয়ে। গ্রামে গঞ্জে সে সেইভাবে পুজো দেখেনি কোনোদিনও। তাই সেদিন হলুদ শাড়িতে সেজে অমিতের সঙ্গে হাত ধরে গ্রামের ভাঙাচোরা রাস্তায় কোথাও হেঁটে, কোথাও বা অমিতের সাথে তার কাকার সাইকেলে চেপে গ্রামে ঘুরে ঘুরে পুজো দেখতে হিয়ার বেশ ভালো লাগছিল। আর অমিতেরও হিয়াকে এইভাবে গ্রাম্য প্রকৃতির সাথে মিশে যেতে দেখে হিয়ার প্রতি তার ভালো লাগাটা মনের সঙ্গোপনে ক্রমেই বেড়েই চলছিল। অমিত হিয়াকে বলল, হিয়া, তোমার কেমন লাগছে এই গ্রামের পুজো? জাস্ট দারুণ অমিতদা। তোমার মতন বন্ধুর সাথে পুজো দেখার মজাটাই আলাদা। তাও সেটা যদি আবার এমন সুন্দর সবুজ প্রকৃতির মাঝে হয়। পরের বছর দুর্গাপূজায় আমি কিন্তু আবার তোমার সাথে এখানে আসবো অমিতদা। অমিত শুনে খুব খুশি হয় আর চাপা স্বরে বলে ওঠে, তুমি যদি চাও সারা জীবন আমি তোমাকে নিয়ে এখানে পুজো দেখতে আসবো। হিয়া ঠিক মতো শুনতে না পেয়ে জিজ্ঞেস করে, কিছু কি বললে অমিতদা? না না, কিছু না, চলো এবার ফিরতে হবে। এইভাবে সেদিন তারা সারাদিন গ্রামে ঘুরে কাকুর বাড়িতে লাঞ্চ সেরে বিকেলে ফ্ল্যাটে ফিরে আসলো। কেটে গেল মহাষষ্ঠীর দিনটা। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে। শারদ প্রাতে আমার রাত পোহালো। মহাসপ্তমীর দিনটা বরাদ্দ হলো ওদের পরিবারের সঙ্গে ঠাকুর দেখার উদ্দেশ্যে। সেদিন আর দেখা বা কথা হলো না অমিত আর হিয়ার মাঝে। মহা অষ্টমীর দিন
একটা সাদা আর লাল মেশানো শাড়ি পরে সকাল 8টায় খোলা চুলে হিয়া যখন অঞ্জলি দিতে এলো, অমিত তখন একটা হলুদ পাঞ্জাবিতে ঢাক বাজাচ্ছে মণ্ডপের ভেতরে। হিয়াকে দেখে বাজনা বন্ধ করে সে হিয়ার পাশে এসে দাঁড়ালো। কোনো ভনিতা না করে হিয়ার কানের কাছে মুখ নিয়ে গিয়ে চাপা স্বরে সে বলল, একটা কথা বলবো হিয়া? হ্যাঁ, বলো না। তোমাকে কিন্তু আজ ভীষণ সুন্দরী দেখাচ্ছে। মনে হচ্ছে দেবী সরস্বতী যেন ঠাকুর মঞ্চ থেকে সোজা নেমে এসেছেন। ধ্যাৎ, এই যে বলো না, এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেল। মোটেও আমার ঠাকুরের মতন দেখাচ্ছে না। না গো হিয়া, আই সোয়ার, একটু বাড়িয়ে বলছি না। আজ এই অঞ্জলির সকালে তোমার সত্যি ভীষণ স্নিগ্ধ আর সুন্দরী দেখাচ্ছে। অঞ্জলি দেবে তো? চলো, এই গ্রুপটা হয়ে গেলেই একসাথে অঞ্জলি দেবো দুজনে। আমি কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই কথা বলে অমিত আবার ঢাকের কাছে গিয়ে ঢাক বাজাতে লাগলো, আর হিয়াও মোহিত হয়ে অমিতের ঢাক বাজানো দেখতে থাকলো। খানিক পরেই যখন হিয়া অঞ্জলি দিচ্ছে, দেখা গেল অমিত ঠিক হিয়ার পাশেই দাঁড়িয়ে চোখ বন্ধ করে হিয়া অঞ্জলির মন্ত্র উচ্চারণ করছে, আর অমিত হাত জোড় করে ঠোঁট নাড়ছে আর চোখ পিট পিট করে হিয়াকেই দেখছে। অষ্টমীর দুপুরবেলায় আবাসনের সবাই একসাথে খাওয়া দাওয়ার আয়োজন। অডিটোরিয়ামের একটা দিকে বেশ কিছু টেবিল চেয়ার পেতে করা হয়েছে সেই ব্যবস্থা। দুপুরের মেনু গরম খিচুড়ি আর বেগুনি, শেষ পাতে চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। অঞ্জলির পর যখন সবাই সেই তদারকিতে ব্যস্ত, ঠিক তখন অমিত আর হিয়াকে দেখা গেল আবাসনের পেছন দিকটায়, যেখানে সাদা মেঘের মতন প্রচুর কাশফুল ফুটে আছে, সেখানে মনের সুখে গল্প করতে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিন আনেছে, শিউলি ঝরানো দিন আনেছে, চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। মহানবমীর সকালে অমিত মনে মনে স্থির করেই নিল যে আজ তার মনের কথাটা হিয়াকে বলতেই হবে। আচ্ছা, হিয়া কি গ্রহণ করবে তার প্রেমের প্রস্তাব, নাকি ফিরিয়ে দেবে তাকে? এই সব ভাবতে ভাবতে প্রাতরা সেরে অমিত অস্থির চিত্তে যখন পুজো প্রাঙ্গণে এলো, শুনল সেখানে করুণ সুরের এক মূর্ছনা বেজে চলেছে। আজকের দিনটা শেষ হলেই তো পুজো শেষ, এই বছরের মতো। কদিনের ভীষণ খুশি উপহার দিয়ে মা আবার কৈলাসে ফিরে যাবেন নিজের বাড়িতে। আবার 1 বছরের অপেক্ষা। ঠিক এমন সময় পুজো মণ্ডপের এক পাশে দাঁড়ানো অমিতের বাবা এবং হিয়ার বাবার মধ্যে কিছু কথোপকথন অমিতের কানে এলো। অমিতের বাবা হিয়ার বাপিকে বলছেন, হেমন্তবাবু, কালকের দিনটা থেকে গেলে হতো না? এই কটা দিন বেশ কাটালাম সবাই মিলে। কাল দশমী, একবারে কালকের দিনটা পার করে গেলেই তো ভালো করতেন দাদা। প্রত্যুত্তরে হিয়ার বাপিকে বলতে শোনা গেল, না, সেটি করবার জন্যই অভিষেক বাবু, অফিস থেকেই কদিনের ছুটি পেয়েছিলাম। প্রতি বছর আমরা এই কয়েকটা দিনের জন্য তো আসি এখানে আমার বোনের ফ্ল্যাটে। পুজোর সময় কলকাতায় না আসলে নিজেকে ঠিক বাঙালি বলে ভাবতেই পারি না মশাই। কাল সকালের ফ্লাইটেই সপরিবারে ফিরে যেতে হবে দিল্লিতে, বুঝেনি তো, প্রাইভেট অফিস। কথাগুলো শোনা মাত্রই অমিতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ছুটতে ছুটতে ফিরে আসে নিজের ঘরে, আর এসেই হিয়াকে ফোন করে।
হ্যালো। হ্যালো হিয়া, মণ্ডপে তোমার বাবার থেকে শুনলাম তোমরা নাকি কাল কোথাও যাচ্ছ। কোথায় যাচ্ছ? কই আমাকে কিছু বললে না তো। হ্যাঁ অমিতদা, কাল সকালের ফ্লাইটেই আমরা দিল্লি ব্যাক করছি। মানে? আসলে আমরা দিল্লিতে থাকি, এখানে পিসির বাড়িতে শুধুমাত্র পুজোর কটা দিনই আসি। তোমাকে আমি একবার বলবো ভেবেছিলাম কথাটা, কিন্তু আমি ভুলে গেছি। তোমাকে খুব মিস করব অমিতদা। এই প্রথম আমি পুজো এত ভালো কাটালাম, এত আনন্দ করলাম শুধুমাত্র তোমার জন্য। অমিতদা, আমার তোমাকে কিছু দেওয়ার আছে। তুমি আজ বাইরে কোথাও দেখা করতে পারবে কি আমার সাথে? হিয়ার কথা শুনে অমিতের সবকিছু শূন্য মনে হয়। চারিদিকটা কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যায়। এই কদিনে হিয়ার প্রতি তার তিলে তিলে গড়ে ওঠা দুর্বলতা এক মুহূর্তের ধাক্কায় অমিতের শরীরকে অবসন্ন করে তোলে। হঠাৎ ফোনটা হাত থেকে পড়ে যায় তার। কোনো মতে নিজেকে সামলে নিয়ে অমিত শুধু বলে, আজ বিকেলে এসো তবে, গেটের বাইরের ডান দিকের ওই কফি শপে 5টা নাগাদ। সেদিন বিকেলে নির্ধারিত সময় অমিত আর হিয়ার দেখা হয় সেই কফি শপে। হিয়া অমিতের হাতে নীল মোড়কে প্যাক করা একটা প্যাকেট দিয়ে বলে, অমিতদা, এটা তুমি কাল বিকেলে প্রতিমা বিসর্জন হয়ে গেলে খুলবে। তুমি যখন এটা খুলবে তখন আমি আর এখানে থাকবো না, তবে কথা দিচ্ছি নেক্সট ইয়ার আমি আবার এখানে আসব। ততদিন অপেক্ষা করো। আর ফোন নাম্বার তো রইলই, কন্ট্যাক্ট রেখো। মন খারাপ করো না প্লিজ। শুধু এইটুকু বলেই হিয়া এক ছুটে বেরিয়ে গেল কফি শপ থেকে। হিয়ার চোখের কাজল যে ততক্ষণে তার অশ্রুধারায় মিশে গিয়ে অনেকটাই ফ্যাকাশে হয়ে গিয়েছে, সেটা অমিতের দৃষ্টি এড়ালো না। অমিত যে ঠিক কি বলবে সেটা ভেবে না পেয়ে ব্যথিত হৃদয়ে আকুল নয়নে চেয়ে রইল হিয়ার চলে যাওয়ার পথে। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মাগো তোর ওই মুখ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো। মন খারাপের ঢাকের বলো কোন খেয়ালে মন দোলালো। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। আজ বিজয়া দশমী। সকাল থেকেই আকাশের মুখ ভার। বিকেলের দিকে বৃষ্টি হয়ে গেল এক পশলা। অমিতদের আবাসনের প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে গিয়েছে কিছুক্ষণ হলো। নিভে গিয়েছে উৎসবের সমস্ত আলো, থেমে গিয়েছে গান। শূন্য মণ্ডপে টিমটিম করে জ্বলছে একটা মাটির প্রদীপ। অদ্ভুত এক বিষণ্ণতায় ছেয়ে আছে গোটা পরিবেশ, সঙ্গে অমিতের মনটাও। হিয়াও তাকে ছেড়ে চলে গিয়েছে বহুক্ষণ হলো নিজের ঠিকানায়। আর কি সে ফিরবে এখানে? আবার দেখা হবে তার অমিতের সঙ্গে? ঘরের দরজা বন্ধ করে হিয়ার দেওয়া সেই নীল মোড়কটা খুলল অমিত। একটা ভালোবাসার গানের অ্যালবাম, একটা প্রেমের গল্পের বই, একটা ফাঁকা ডায়েরি, আর আর্চিস কার্ডে লেখা একটা ছোট্ট চিঠি।
যেখানে সুন্দর মুক্ত ঝরানো হস্তাক্ষরে হিয়া লিখেছে, প্রাণের প্রিয় অমিতদা, ভুল বুঝো না আমায়। কেন জানি না, প্রথম দেখাতেই তোমায় অসম্ভব ভালো লেগে গিয়েছিল আমার। আর তারপর তুমি যখন আমায় বন্ধুত্বের প্রস্তাব দিলে, আমি যেন হাতে স্বর্গ পেলাম। দিল্লির ব্যাপারটা বলিনি, কারণ আমার মনে হয়েছিল সেটা জানবার পর যদি তুমি আমার সঙ্গে আর বন্ধুত্ব না রাখো, যদি আমায় পুজোয় আর ঠাকুর দেখাতে না নিয়ে যাও। আর এই কদিনেই আমি বুঝেছি, তোমার মতন একজনকে জীবনে চলার পথে পেলে আমার নারী জীবন ধন্য। হয়তো গত জন্মের কোনো পুণ্যের ফলেই এই জন্মে তোমার সঙ্গে দেখা হয়েছে আমার। তাই আমি তোমায় হারিয়ে ফেলতে চাই না কখনো। সামনের বছর আসবো, কথা দিলাম তোমায়, মিলিয়ে নিও। আমাকে তোমার কাছে ফিরে আসতে হবেই। ভীষণ ভালোবাসি গো তোমায় অমিতদা। ফোন করো, ভালো থেকো। ইতি, তোমার হিয়া। চিঠি পড়ে অমিতের মুখে হালকা লাজুক হাসির রেখা ফুটে উঠল। ততক্ষণে প্রতিমা নিরঞ্জন সেরে আবাসনের সবাই আবার ফিরে এসেছে মণ্ডপের সামনে। বিজয়ের কোলাকুলি, মিষ্টি মুখ আর শুভেচ্ছা বিনিময়ের কোলাহলে কেটে গিয়েছে এতক্ষণে থমথমে গুমোট পরিবেশটা। এতক্ষণ শুনছিলেন অডিও স্টোরি উৎসব। কলমে শান্তনু বিশ্বাস, নাট্যরূপ দেবলীনা জানা, গল্পের সূত্রধর নীলাঞ্জনা দাস, হিয়ার চরিত্রে মোনালিসা পাল এবং অমিতের চরিত্রে প্রসেনজিৎ মাইতি। গল্পের এডিটিং এবং কভার ডিজাইনে আমি শান্তনু বিশ্বাস। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে সমগ্র গল্পটি শোনবার জন্য।